বুক চিরে রাম সীতা প্রত্যক্ষ করিয়েছিলেন। কলিতে সেই রাম ভক্ত হনুমানও রাজনীতির প্যাঁচে পড়ে এ বঙ্গে একেবারে রামচন্দ্রের মুখোমুখি। সত্যি রাজনীতি কি না পারে। আরএসএস এর রামনবমী পালন, তো তৃণমূলের পাল্টা হনুমান পুজোর কর্মসূচি। সংঘ পরিবার এবার রাজ্য জুড়ে ধুমধাম করে রামনবমী পালন করতে চলেছে। বিরোধীদের অভিযোগ, এভাবে রামনবমী পালন আসলে উপলক্ষ, আসল লক্ষ্য হলো ধর্মীয় মেরুকরণের রাজনীতি। সংঘ পরিবার অবশ্য এই সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছে। সব মিলিয়ে রামনবমী ঘিরে প্রথমবার রাজ্য রাজনীতিতে এমন ঢেউ উঠেছে। ঢেউ গুনতে চান? গুনুন। রামের পাল্টা হনুমান। বিজেপি এবং সংঘ শিবির যখন বুধবার রামনবমী পালনে কোমর বেঁধে ঝাঁপাচ্ছে, তখন পাল্টা কৌশল হিসেবে সেই দিনই হনুমান পুজোর আয়োজন করছে তৃণমূল। প্রত্যেক জায়গায় যত হনুমানের মন্দির আছে সেই মন্দিরে বলেছি সন্ধ্যাবেলায় পুজো। বিশ্ব হিন্দু পরিষদ, হিন্দু জাগরণ মঞ্চ, বজরং দল প্রতিবারই বাংলায় রামনবমী পালন করে, কিন্তু এবারই প্রথম রাজ্য জুড়ে এত বড় আকারে রামনবমী পালনের সিদ্ধান্ত হয়েছে। বিরোধীদের দাবি, উত্তরপ্রদেশের পর এ রাজ্যেও কৌশলে মেরুকরণের হাওয়া ঢুকিয়ে দিতে চাইছে গেরুয়া শিবির। বুধবার রামনবমী উপলক্ষে জেলা জেলা বের হবে শোভাযাত্রা। বর্তমান প্রেক্ষাপটে অযোধ্যা কুলপতি রামের গুরুত্ব ব্যাখ্যা করবেন বিজেপি, আরএসএস ও তার শাখা সংগঠনের বাছাই করা 30 জন নেতা, যার জন্য তাদের রীতিমতো প্রশিক্ষণও দেওয়া হয়েছে। যদি মহরম করলে মেরুকরণ হয় না, ঈদ করলে হয় না, বড়দিন করলে যদি মেরুকরণ না হয়, তো রামনবমীতে যদি মেরুকরণ হয় অবশ্যই মেরুকরণ হবে, আমরাই সেটা করব। পুজো করতে যাব রাম তো ধনুষবাণধারী, তো তার খালি হাতে কেউ পুজো করতে যাবে নাকি? রামের শক্তির উপাসক, তো শক্তির মাধ্যমেই যাবে। হাতিয়ার হচ্ছে শক্তির উৎস। আমাদের দেশে ধার্মিক শোভাযাত্রা দেবী দেবতার ছবি নিয়ে হয়। 33 কোটি দেবী দেবতার হাতে হাতিয়ার আছে, শস্ত্র আছে। আমাদের সমাজ শস্ত্র আর শাস্ত্র নিয়ে বেঁচে আছে, সেই জন্য শস্ত্র নিয়ে শোভাযাত্রা হবে, এটা ট্রেডিশন। তাতে বিভিন্ন ধরনের যে ট্রেডিশনাল হাতিয়ার আছে ভগবানের হাতে, যেগুলো থাকে দেবী দেবতার হাতে, সেগুলো নিয়ে লোকে বেরোবে। এই ছবি বীরভূমের। এখানে রামনবমীর মিছিলের প্রস্তুতি শুরু করে দিয়েছে হিন্দু জাগরণ মঞ্চ। শ্রী শ্রী রামনবমী উৎসব পরিচালনায় হিন্দু জাগরণ মঞ্চ। কলিদ্দার পরে এই যে ছোড়া গ্রাম থেকেই শুরু হবে আগামীকাল এই যে র্যালি, সেই র্যালি এখান থেকে চলে যাবে তেঁতুলতলা মোড়। তার যে দীর্ঘ প্রস্তুতি, সেই সব চলছে কিন্তু এই ছোড়া গ্রামের বিরসা মুন্ডা ক্লাব প্রাঙ্গণে। পুজো আর্চা ইত্যাদি, শোভাযাত্রা, একটা সামাজিক কার্যক্রম। এখানে গোটা সমাজ একসঙ্গে হয়ে কার্যক্রম করছে। তবে তৃণমূল হাত গুটিয়ে বসে নেই। বিজেপি ও সংঘের এই পরিকল্পনার মোকাবিলায় তারাও পাল্টা কৌশল নিয়েছে, আর তাদের অস্ত্র রামেরই পরম ভক্ত হনুমান। বজরংবলী পুজো কালকে রামনবমী, সব জায়গায় বজরংবলী পুজো হবে। আমাদের এমএলএরা, আমাদের পার্টির লোকরা যেখানে যেখানে বজরংবলী আছে সেখানে পুজো করবে, লোকও হবে। মহাকাব্যে কথিত আছে, বাল্মীকির রামায়ণে হনুমান বুক চিরে দেখিয়েছিলেন তার অন্তরে রাম বিরাজমান। জয় শ্রীরাম। আরাধ্য এই দুই দেবতার পুজো ঘিরেই রাজনীতি তুঙ্গে এই বঙ্গে। গোপাল চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ, বীরভূম। সৌরভবাবু, ঘোর কলি আর কাকে বলে? রাম রাবণের যুদ্ধ শুনেছিলাম, কিন্তু রাম বনাম হনুমান। আমি বলছি যে দেখুন, তৃণমূল কংগ্রেস প্রতি বছর দারুণ হনুমান পুজোর কর্মসূচি পালন করে, আমি এটা কেউ বলবে না। পাহাড়ে সুভাষ সিং হনুমান পুজো, শিলা পুজো এসব করতেন, কিন্তু এটা তো আপনি মানবেন যে এত ঘটা করে রামনবমী এই 2017-র পশ্চিমবঙ্গ প্রথমবার দেখছে। নিঃসন্দেহে পুজো হয় আপনি বলবেন, কিন্তু এই স্কেলে? সুমনবাবু, একটা বলছি, এটা কিন্তু ভারতীয় জনতা পার্টির পলিটিক্যাল এজেন্ডায় নেই। ভারতীয় জনতা পার্টি এটার মধ্যে ডাইরেক্টলি কোনো ইনভলভমেন্ট নেই। পুজোটা যেটা হচ্ছে বিভিন্ন হলো না, আমি বলছি পুজোটা যেটা হচ্ছে বিভিন্ন আরএসএস তো আছে, মানে না, আরএসএস এর ব্যানারটা আপনি যেগুলো দেখিয়েছেন হিন্দু জাগরণ মঞ্চ, এবার শাখা সংগঠনগুলি তারা পুজো করবে, এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2, আমাদের বঙ্গে যে দুর্গা পুজো, তার সঙ্গে কিন্তু রামচন্দ্র জড়িত, রামচন্দ্রের অকাল বোধন। আমরা যে শ্রীরামকৃষ্ণের পুজো করি, তিনি শ্রীরামচন্দ্র এবং শ্রীকৃষ্ণের যুগ্ম অবতার। তাই এমনকি রামকৃষ্ণ মঠ মিশনের প্রত্যেকটি সেন্টারে রাম নাম হয়, ব্রহ্মানন্দজি শুরু করেছিলেন। তো রাম
পুজো সেটা বাংলার সংস্কৃতির সঙ্গে বহুদিন আমি আপনার সঙ্গে একমত। ধর্মনিরপেক্ষ দেশ, ধর্ম পালনের অধিকার সবার আছে। রামনবমী হোক, আরো ঘটা করে হোক, অকাল বোধন, যে কটা পুজো হয় আরো বড় করে হোক, কোনো অসুবিধা নেই। কিন্তু বিরোধীরা বলছেন যে ধর্মীয় মেরুকরণ, মানে আবার কবরস্থান বনাম শ্মশান, রমজান বনাম দীপাবলি, এই জিনিস হবে না তো? এটা আমি একটাই বলছি যে একটা বোধহয় প্রচার করার চেষ্টা হচ্ছে যে কিছু মেডিয়েভাল এজেন্ডা নিয়েই ভারতীয় জনতা পার্টি এগোয়, এটা কিন্তু একটা দুষ্প্রচার। তাই জন্য প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা থেকে 13,000 গ্রামে বিদ্যুৎ পৌঁছে দেওয়া থেকে জনধন যোজনা থেকে আলোচনাগুলোকে ঘুরিয়ে নিয়ে কিছু মেডিয়েভাল টপিকে ঢুকিয়ে দেওয়া। পুজো অর্চনা করছেন, যে যার ব্যক্তিগত ব্যাপার করছেন, একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে সেটা তাদের করার অধিকার আছে, করুন। এবং সেটা আমাদের অমর ভারত যেটা আমার ভারত, অমর ভারতে বিবেকানন্দ রামচন্দ্র ব্যাপারে অনেক মানে পূজার ব্যাপারে বিধান দিয়েছে। মেগা ইভেন্টের কথা হিসেবে আসছে, আমি মেগা ইভেন্ট দেখুন, যদি তাপস বাবুর কাছে আসছি, যদি কেউ পূজা করতে চায়, বড় ভাবে করতে চায়, ভালো তো, ক্ষতি কোথায়? ফেয়ার এনাফ। আমি তাপস বাবুর কাছে আসবো। তাপস বাবু, মদন মিত্র কিছুদিন আগে বলেছিলেন, তখন জামিন পাচ্ছিলেন না, যে আগে আমি প্রভাবশালী, তারপরে অভাবশালী, এখন আমি বজরং বলি। হনুমান পুজো তৃণমূলের ট্র্যাডিশন, এটা কেউ বলবেন না। কিন্তু অনুব্রত মণ্ডল জেলা সভাপতি, কোনো সাধারণ ব্লক স্তরের নেতা নয়, সেখানে তিনি যখন কর্মসূচি নিচ্ছেন, নিঃসন্দেহে দলের পূর্ণ সমর্থন এবং অনুমোদন আছে, এবং 127টা মন্দিরে পুজোর প্রস্তুতি শুরু হয়ে গেছে। এই হনুমান পুজোর কি বিজেপিকে কমব্যাট করার জন্য? না, পুজো কেউ করতেই পারে, এর সঙ্গে দলের নির্দেশ আছে কি নেই। অনুব্রত পুজো করতে পারে, 127টা যদি বজরংবলী বা আমাদের হনুমানজির মন্দির থেকে থাকে, তাহলে সেখানে নিশ্চয়ই পুজো হতে পারে। এবং ইদানিংকালে দেখেছি হনুমান চালিসা পাঠ, এবং মঙ্গলবার বিশেষ করে হনুমান মন্দিরে একটা ভিড়, মানুষের পূজা অর্চনা, এটা পরিলক্ষিত হয়, এটা আমরা সকলেই জানি। আমি তো নিজে হিন্দু, আমি তো নিজে পূজা অর্চনা করে থাকি। কিন্তু সেই পূজা যখন, অর্চনা যখন সেই রামচন্দ্র, ভগবান রাম, দশরথ পুত্র রাম, সেই রামের পূজা, মানে রাজা রামের পুজো, ভগবান রামের পুজো, না নাথু রামের পুজো, এটা আমাদের ভাবতে হবে, এটা চিন্তা করতে হবে। গীতার জ্ঞান, সেই গীতার জ্ঞান, যে গীতা আমরা পড়েছি, যে রামায়ণ, যে মহাভারত, বেদ, বেদান্ত, পুরাণ এবং আপনার চণ্ডী, এগুলো সমস্ত পাঠ করে থাকে। বহু মানুষ আছে তার পাঠ না করে বেরোয় না। এটা অর্চনা, এটা মানুষের অন্তরের ব্যাপার, প্রাণের ব্যাপার। যে যে ধর্মে বিশ্বাসী সেই মানুষ তার ধর্মাচরণ করবে। এটাই ভারতবর্ষের সনাতন দিক, সনাতন ধর্ম, এবং এটাই আমাদের কৃষ্টি সংস্কৃতি, আমাদের মৃত্তিকার সঙ্গে মিলেমিশে একাকার। কিন্তু সেখানে যদি আমরা বলি যে না, আমাদের ভাগবত গীতার জ্ঞান নয়, মোহন ভাগবতজির জ্ঞান, সেখানেই প্রশ্নটা থেকে যায়। আমি এখানে বলছি যে রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম, জাতির জনক মহাত্মাজি, যিনি রাম নাম জপ না করে হয়তো জলস্পর্শ করতেন না, তাকে 1948 সালের 30শে জানুয়ারি কারা হত্যা করেছিল, তাকে হত্যা হতে হয়েছিল। এবং আমি দেখতে পাচ্ছি যে ইংরেজরা সমাজ বিভক্ত করে, উন্নয়ন নয়, খালি শাসন, সমাজকে ভাগ করো, বিভাজন করো, মানুষে মানুষে দ্বন্দ্ব করো। এই যে এখানে আমি শুনলাম এক্ষুনি বিজেপির সভাপতি যে কথা বললেন, না, ইন্টারপ্রিটেশন হচ্ছে আদারওয়াইজ। অবতার রামচন্দ্র, ভগবান রামচন্দ্র, দশরথ পুত্র রামচন্দ্র, রাজা রাম, তিনি কিন্তু এই সমস্ত কথা বলি, তার জন্ম হয়েছিল, তিনি মানুষের। দিলীপ ঘোষ যেটা বললেন সেটা কিন্তু উনি ধর্মীয় মেরুকরণ এতে যদি হয় তিনি মানছেন, অস্ত্র নিয়ে মিছিলের জন্য তার সমর্থকদের সম্পূর্ণ সমর্থন দিচ্ছেন। আমি বলছি অস্ত্র পূজার বিধান আমাদের হিন্দু ধর্মশাস্ত্রে আছে, কিন্তু তিনি যে কথাটা বলেছেন, আমরা মন থেকে বিশ্বাস করি স্থাপকায় চ ধর্মস্ব সর্বধর্ম স্বরূপিণী অবতার বরিষ্ঠায় শ্রী রামকৃষ্ণতে নমঃ। আমরা বিশ্বাস করি বৈদান্তিক ব্রেন, বুদ্ধিস্ট হার্ট, ইসলামিক বডি। আমরা বিশ্বাস করি যে শরত আমার ছেলে, আমজাদও আমার ছেলে। কিন্তু ইন্দোনেশিয়া লার্জেস্ট মুসলিম নেশন, সেইখানে আপনি দেখবেন যে রামের পূজা না। এবার কি দেখুন, অপোজিশন বলছি তো, অপোজিশন যদি কিছু কর্মসূচি নিলে বিরোধিতা করে, পার্লামেন্টারি ডেমোক্রেসিতে করতে পারে। অপোজিশন যদি সেটাকে নিয়ে ভয় পায়, আমরা সেটা তাদের বিনীতভাবে জানাচ্ছি, এটা ভয়ের কিচ্ছু নেই। আপনি রামকৃষ্ণের কথা বললে আমার ভালো লাগলো, জানেন,
সেই রামকৃষ্ণ পরমহংস দেব তো যত মত তত পথের কথা ভুলে গেছে। আপনারা যে এই মানুষগুলোকে সামনে রেখে, দেবদেবীদের সামনে রেখে আমাদের যে হিন্দু ধর্মের যে কথা, হিন্দু ধর্ম যে চেতনার কথা বলে, হিন্দু ধর্ম যে বার্তা মানুষকে দিয়ে গেছে, সমস্ত ধর্মই দেয়, শুধু হিন্দু ধর্ম কেন, সমস্ত ধর্মই তো মানুষের প্রেম ভালোবাসার কথা বলে। আমাদের রামচন্দ্র ভগবান যেটা বলে গেছিলেন যে এটা পিতার কি কর্তব্য পুত্রের প্রতি, পুত্রের কি কর্তব্য পিতার প্রতি, স্বামীর কি কর্তব্য স্ত্রীর প্রতি, স্ত্রীর কি কর্তব্য স্বামীর প্রতি। এবং শুধু তাই নয়, নিঃসন্দেহে আমার খুব ইন্টারেস্টিং লাগছে যে রাজনীতির কাণ্ডারীরা তারা যখন ধর্মের কথা বলেন এবং ধর্মের শাশ্বত বলেন, নিঃসন্দেহে সেটা অত্যন্ত চিত্তাকর্ষক হয়। আমি দ্রুত একবার দেখাবো যে মেগা ইভেন্টের কথা হচ্ছে রামনবমী। নিঃসন্দেহে বহু মানুষের, বহু ভক্তের তার সঙ্গে ভক্তির যোগ স্থাপিত হয়েছে, কিন্তু সেটা কোনো সন্দেহ নেই যে স্কেল আপ হয়েছে অনেকটা বেশি স্তরে। এবছরই পশ্চিমবঙ্গ দেখছে রামনবমী আগামীকাল। মহাকাব্য অনুযায়ী চৈত্র মাসের শুক্ল নবমীতে রাজা দশরথ ও কৌশল্যার কোলে এসেছিলেন রামচন্দ্র। এই দিনটি পালিত হয় রামনবমী হিসেবে। আর এই রামনবমীর আয়োজন ঘিরেই এবার মেগা ইভেন্ট এ রাজ্যে। উত্তর 24 পরগনার ভাটপাড়া ও অশোকনগরে রামনবমীর বিশেষ পুজোর পর বেরোবে মিছিল। হাওড়া শহর, উলুবেড়িয়া, বালি, লিলুয়াতেও মিছিলের প্রস্তুতি শেষ। বীরভূমে বিভিন্ন জায়গায় মঙ্গলবার থেকে হিন্দু জাগরণ মঞ্চের সদস্যরা জড়ো হয়ে স্লোগান দিতে শুরু করেছেন। বিরোধীদের দাবি, উত্তরপ্রদেশে মেরুকরণের রাজনীতিতে ভর করে ঐতিহাসিক জয়ের পর পশ্চিমবঙ্গেও এই রাস্তাতেই ঝাঁপাতে চাইছে গেরুয়া শিবির। বিশেষজ্ঞদের একাংশের মতে রামনবমী উপলক্ষে এমন মেগা ইভেন্ট এর আগে কখনো এ রাজ্যে দেখা যায়নি। রামনবমী পালনের ব্যাপারটা না আমার কাছে একটু অদ্ভুত লাগে, কারণ ছোটবেলায় দেখিনি রামনবমী পালিত হতে। কারণ অনেক পুজো যে শীতলা, মনসা ইত্যাদি মানে লৌকিক দেবীদের আরাধনা করা হয়েছে, তাতে নিশ্চয়ই নির্দিষ্ট কোনো কারণ থাকতো। রামনবমী বাঙালিদের মধ্যে, বাংলাদেশের মধ্যে কখনো খুব একটা প্রচলিত ছিল না। এখন রাজনৈতিক উৎসব বলে কিছু যদি হয় তাহলে তাকেই বলবো আমরা। যদিও বিশেষজ্ঞদের অপর একটি অংশের মতে এবারের রামনবমী আয়োজনের মধ্যে চমকে ওঠার কিছু হয়নি। রামনবমী রাজ্যে চিরকালই হয়ে এসেছে। এখানে যতগুলি রাম মন্দির আছে বা যারা রামের ভক্ত আছেন তাদের বাড়িতে রামনবমী পুজো টুজো চিরকাল হয়ে এসেছে, তাই হবে। বিশেষ ভাবনা চিন্তা লক্ষ্য করা যাচ্ছে, কিছু মানুষ এক জায়গায় হয়েছেন যারা চাইছেন একটা জনজাগরণ করতে, এবং সেই জনজাগরণের দিন হিসেবে তারা এটাকে বেছে নিয়েছেন। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে এমনও হতে পারে রামনবমী কর্মসূচি ঘিরে এই তৎপরতা গেরুয়া শিবিরের একটা ড্রেস রিহার্সাল মাত্র। আগামী দিনে আরও একাধিক ধর্মীয় উৎসবকে বিশাল আকারে পালনের মধ্যে দিয়ে কৌশলী বার্তা দেওয়ার চেষ্টা হতে পারে। আর এক শিবিরের কৌশলের বার্তা হিসেবে প্রস্তুতি নিচ্ছে অন্য শিবিরও। আমি ওই দাঙ্গাবাজ নেতাদের কাছে হিন্দু ধর্মের ব্যাখ্যা শুনতে আসবো না। ওয়াদা করো, বলো মুआदा करते हैं, हम मुआदा करते हैं, हम दंगा नहीं करेगा, हम भेदाभेद नहीं करेगा। রামনবমী পালন ঘিরেই এখন নয়া রাজনৈতিক আলোচনা, পর্যালোচনা চলছে রাজ্য জুড়ে। এবিপি আনন্দ। দক্ষিণ দমদম পুরসভা তারা রামনবমী পুজো পালনের যে অনুমতি সেটা নিয়ে টালবাহানা ছিল। যারা পুজো করছেন শটান চলে গেলেন আদালতে। আদালত আজ ভৎসনা করল দক্ষিণ দমদম পুরসভাকে। দ্রুত একবার দেখব। দক্ষিণ দমদম পুরসভা এলাকায় রামনবমীর অনুষ্ঠানের অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। এ নিয়ে গড়িমসির অভিযোগের প্রেক্ষিতে পুরসভাকে ভৎসনাও করেছেন বিচারপতি হরিশ টন্ডন। দক্ষিণ দমদম পুরসভার চেয়ারম্যানকে তিনি নির্দেশ দেন, গত বছর রামনবমী পালনের জন্য যে শর্তে অনুমোদন দেওয়া হয় সেই একই শর্তে মঙ্গলবারের মধ্যেই পুজোর অনুমোদন দিতে হবে। পুজো শুরুর আগে দমকল, বিদ্যুৎ সরবরাহ বিভাগ, পুলিশকেও প্রয়োজনীয় ছাড়পত্র দিতে হবে। পুরসভার ভূমিকা নিয়ে বিচারপতি টন্ডন বলেন, আয়োজকরা পুরসভার কাছে আগেও আবেদন জানায়, কিন্তু পুরসভা উদাসীন মনোভাব দেখায়। এতে পুরসভার অলস ভূমিকা প্রকট হয়েছে। পুরসভার আইনজীবীদের উদ্দেশ্যে বিচারপতি প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, এলাকায় সব উৎসবের জন্য অনুমোদন নেওয়া হয়, চারিদিকে এত মঞ্চ বাঁধা হচ্ছে, সবার কাছে অনুমতি আছে তো? একটা পুজোর ক্ষেত্রে এই আচরণের মানে কি? আবেদনপত্র নিয়ে ঢিলেমি করার গ্রহণযোগ্য কারণ নেই। জাস্টিস হরিশ টন্ডন তিনি রায় দিয়েছেন যে আজকে যে দক্ষিণ দমদম মিউনিসিপ্যালিটি তারা পারমিশন দিয়ে দেবেন, এবং তারা যে অ্যাপ্লিকেশন করেছিলেন পিটিশনাররা তার বেসিসে পারমিশন দিয়ে দেবেন, এবং পুলিশ প্রশাসন তাদেরকে সেই সাহায্য হাত বাড়িয়ে দেবেন।
দক্ষিণ দমদম বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক ব্রাত্য বসু এই ঘটনা প্রসঙ্গে কিছু জানেন না বলে দাবি করলেও কার্যত তৃণমূল পরিচালিত পুরসভার পাশেই দাঁড়িয়েছেন। দক্ষিণ দমদম পুরসভা কেন অনুমতি দেয়নি আমি বলতে পারবো না, নিশ্চয়ই তার প্রোজ অ্যান্ড কজ, নিশ্চয়ই তাদের যা ভালো মনে করেছেন তাই তারা করেছেন। আমি চেয়ারম্যানের সঙ্গে কথা বলবো, চেয়ারম্যান যথেষ্ট সেন্সিবল লোক, তিনি নিশ্চয়ই কিছু একটা ভেবেই সেটা অনুমতি দেননি। দক্ষিণ দমদমের রামনবমী উদযাপন সমিতির দাবি, তারা প্রতিবারই রামনবমী উপলক্ষে পুজোর আয়োজন করে, কিন্তু এবারই পুরসভা তাদের পুজোর অনুমতি দেয়নি। পুরসভার অনুমতি না মেলায় দমকল, বিদ্যুৎ সরবরাহ বিভাগ ও পুলিশের ছাড়পত্র মিলছিল না। এই প্রেক্ষিতে সোমবার তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়। একদিনের মধ্যে আদালত থেকে সেই অনুমতি পেল তারা। সৌভিক মজুমদার ও অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। বিশ্ববাবু, আপনার মনে করি দেবো, মোহন ভাগবতের সবার অনুমতি না দিয়ে তারপরে তারা কোর্টে গেছিলেন, এভাবে প্রচ্ছিত হয়েছেন। আজকে বিচারপতি হরিশ ট্যান্ডন একদিকে বলছেন যে যে শর্ত রেখে গতবার অনুমতি দেওয়া হয়েছিল সেই শর্তে অনুমতি দেওয়া হবে, এবং এই পুরসভার আচরণ দুর্ভাগ্যজনক এবং আলস্যময়, লেথার্জিক্যাল। এবং তিনি অবজারভেশনে বলছেন যে পুরো কর্তৃপক্ষের গড়িমসির কোনো যৌক্তিকতা নেই। পুজোর প্রতি অনীহা কেন? অন্য পুজোর ক্ষেত্রেও কি একই রকম মনোভাব নেন? বলছি এই রাজনীতিটাই কিন্তু মানে এই ধরনের প্রতিবন্ধকতা তৈরি করুক, এবং সেইখান থেকেই বিজেপি চাইছে যে হিন্দুরা বঞ্চিত, সংখ্যাগরিষ্ঠ মানুষ এইটাকে দেখাতে, এটা খুব পরিষ্কার দেখাতে। এটাই ভুল করেছিল অখিলেশ যাদব, এটাই ভুল করেছে বিভিন্ন রাজ্যের বিভিন্ন সময়ে কংগ্রেসের মুখ্যমন্ত্রীরা। আমি বলছি ওই একই ফাঁদে তৃণমূল কংগ্রেস কিন্তু বারবার পড়ছে। হয়তো এই মুহূর্তে সমস্যা নেই, পুরসভার কেন্দ্রিক, আলটিমেটলি ওইখানে এটা কি হয় জানেন তো, পুরসভার চেয়ারম্যান দেখাচ্ছে আমি কতটা সেকুলার। এটা হলো মানে মার্কস পাওয়া, যে আমি যাতে সর্বোচ্চ নেত্রীর কাছে মার্কস বেশি পাই। যে দীর্ঘদিন ধরে চলা একটা প্রোগ্রাম, তাতে মানুষ জানতোই না হয়তো, আজকে কিন্তু সারা ভারতবর্ষ বা পশ্চিমবাংলার সমস্ত মানুষ জেনে গেল ওই চেয়ারম্যানের একটা ভুল সিদ্ধান্তর জন্য বা অতিরিক্ত তৎপরতার জন্য। তবে রামনবমী এবছর যা প্রচার সেটা কিন্তু আর না জানার স্তরে নেই। আপনি পূর্ব মেদিনীপুরে গেলে দেখতে পারবেন যে মানে যেখানে একটা তোরণ হতো না সেখানে 25টি তোরণ। দেখুন দুটো তিনটে জিনিস বিষয়, সেটা হলো বিজেপি পশ্চিমবাংলার যে রাজনীতিটা করেছে আর 5টা রাজনৈতিক দলের মতন মোটামুটি একটা মডারেট রাজনীতি করবার চেষ্টা করেছে। অসীম সরকার বা তার আগে যারা রাহুল সিনহারা করেছেন যে রাজনীতি, মোটামুটি মডারেট রাজনীতি। বিজেপি মানে উত্তরপ্রদেশের জয়ের পরে বুঝতে পেরেছে যে মানে মেজরিটেরিয়ান ন্যাশনালিজম স্ট্র্যাটেজি চেঞ্জ হয়ে গেছে একেবারে। মানে আপনি যদি আপনার স্টুডিওতে সংখ্যাগরিষ্ঠের জাতীয়তাবাদ, একদম সরাসরি সংখ্যাগরিষ্ঠের জাতীয়তাবাদের ভাবনা চিন্তা সর্বস্তরে ছড়িয়ে দাও, সেই রাজনীতিটা কিন্তু ধরে ফেলেছে। মানে এতদিন যে রাজনীতিটা করেছিল তার থেকে আলাদা। কিন্তু আমি এখানে দুটো আমার রাইডার আছে। এক, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ছক ভাঙা রাজনীতি দীর্ঘদিন ধরে করে এসছেন, আমরা জানি। জাতীয় স্তরে রাজ্য স্তরে দুটো জায়গাতেই বামেদের বিরুদ্ধে যখন আন্দোলনগুলো করেছিলেন ছক ভাঙা রাজনীতি, এই ছক ভাঙা রাজনীতিরই কিন্তু একটা অবস্থান আপনি দেখতে পাচ্ছেন। অনুব্রত মণ্ডল যেটা করছে, আমার ব্যক্তিগত অ্যাসেসমেন্ট যে নিশ্চয়ই সর্বোচ্চ জায়গা থেকে কোনো একটা সিঙ্গেল পেয়ে ভালো সংগঠক অনুব্রত মণ্ডল ওই কাজটা করছেন। কেন? মানে যেহেতু বিজেপি বারবার বলতে চাইছে যে হিন্দুত্ব অ্যাজ ইফ যেন বিজেপির সম্পত্তি, এটা মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এর আগের দিনও আপনি যদি খড়গপুরের ভাষণ দেখেন, উনি পরিষ্কার বলছেন যে হিন্দুত্ব। আজকেরই ভাষণ দেখুন না, অন্নপূর্ণা পূজার কথা আছে, চণ্ডীপাঠ আছে, পরপর দুটো জায়গায় নিজে উদাত্ত কণ্ঠে পরিষ্কার দিনের পর দিন বিজেপি যেভাবে হিন্দুত্বটা নিজের মানে সম্পত্তি বলে ভাবে, মমতা বন্দ্যোপাধ্যায় ওই ছকটা ভাঙতে চাইছেন। এবং পরিষ্কার করে ওই হিন্দুত্বের ইস্যুতে একটুকুও যে তার স্টেক হোল্ড কম নয়, আর বিজেপি থেকে অনেক কম, কোনো অংশেই কম নয়, সেটা খুব পরিষ্কার করে তিনি বলতে চাইছেন। ফলে এমন হতেই পারে অন্য রাজ্যগুলোতে যেই ধরনের প্রতিবন্ধকতা তৈরি করে বিজেপিকে বাড়তে সাহায্য করেছিল, এখানে যদি মানে মানে পুজো অর্চনা বা অন্যান্য যে ইস্যুগুলোকে সামনে রেখে বিজেপি এগোতে চায়, সেগুলো যদি তৃণমূল সামনে অনুসরণ করে, তার মধ্যে দিয়ে কিন্তু আর একটা কাউন্টার পলিটিক্স হতে পারে, যে পলিটিক্সটা বিজেপি কিন্তু জানে না। এই ছক ভাঙা রাজনীতিটা কিন্তু একটা আলাদা মাত্রা দিতে। আমি তাপস বাবুর কাছে আসবো। তাপস বাবু, এই কৌশলী গেরুয়া শিবিরের কিন্তু এই রামনবমী ঘিরে আরেকটা চালও আছে, শাঁখের করাত বলতে পারেন, কাটস ইন বোথ ওয়ে। স্থানীয় তৃণমূল নেতাদের একেবারে নাম ধরে ধরে কার্ড পাঠিয়ে বাড়ি গিয়ে আমন্ত্রণ জানানো হচ্ছে। ভালো কথা। হ্যাঁ, না অনুষ্ঠানে দুরকম জিনিস, অনুষ্ঠানে গেলেও বিতর্ক, না গেলেও বিতর্ক। গেলে কেন, যে সংঘ পরিবারের সঙ্গে ওঠা বসার কথা উঠবে, না গেলে দেখুন হিন্দুদের ধর্মীয় সামাজিক অনুষ্ঠান, এটা কিন্তু একটা একদম সচেতন ভাবে করা হয়েছে। বিশ্বনাথ যে কথা বললো সেখানে আমি একটু বলেই তারপরে শুরু করব। যে এক,
যে দক্ষিণ দমদমে পুরসভার চেয়ারম্যান যখন পারমিশন দেয় না তখন তাকে সে নাকি সেকুলার, বড় সেকুলার সেটা প্রতিষ্ঠিত করে। আবার অনুব্রত মণ্ডল যখন করে তখন, কিন্তু একটা জায়গায় তো আসতে হবে বিশ্বনাথকে, আইদার অনুব্রত ঠিক অথবা পাশে। আমাদের প্রশ্ন হলো যে না, আমি তো অনুব্রতকে পক্ষনেই বলছি না, আমি বলছি যে আমরা ভারতবর্ষের নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান, এই মহামিলনের গানটা আমরা যুগ যুগ ধরে গাইছি। সেই গানটা গাইবো না স্তব্ধ হবে? রামকৃষ্ণ পরমহংসদেবের কথা তো বললাম, স্বামী বিবেকানন্দ শিকাগোতে গিয়ে কি বলেছিলেন? তিনিও তো বলেছিলেন যে আমি সেই দেশ থেকে আসছি যে দেশ শুধুমাত্র দেশ নয়, শুধু নেশন নয়, অ্যাসিমিলেশন অফ নেশনস অ্যান্ড রিলিজিয়ন্স। ঠিক, আমি এটাই সৌরভবাবু একটা জিনিস আপনাকে বলতে হবে, সেটা হচ্ছে বারবার কিন্তু এই রাজ্যের একেবারে রাজনৈতিক স্তরে, ধর্মীয় স্তরে নয়, পরিষ্কার বলা হচ্ছে যে যারা শাসক দল তারা সংখ্যাগরিষ্ঠ কাছে নেই, তারা সংখ্যালঘু তোষণ করে, এই প্রচার কিন্তু ক্রমান্বয়ে চলছে এবং ক্রমশ এটারও স্কেল আপ। শুধু স্বাধীনতার পর থেকে সেন্টার টু রাইট, সেন্টার টু লেফট পলিটিক্সের যদি একটা আলোচনা করেন, দেখবেন সেন্টার টু রাইট পলিটিক্সে একটা যেটা কথা হচ্ছে, আমরা যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে ইন্ডিয়া ইজ সেকুলার, ডোন্ট পুট আ ফুল স্টপ দেয়ার, পুট আ কমা and say India is secular because the majority is Hindu. If the majority would have been Muslims or Christians, this nation would have not remained a secular nation in 1947. This is not what I told or I am saying. This is what Khushwant Singh told in Indian Today. No, either you allow me to speak or I will keep Let me complete. It was my term. It was my term. And if you don't allow me to complete, then I will keep mum. এটা হচ্ছে মতটা আপনার অন্য থাকতেই পারে। আমি বলতে যাচ্ছিলাম যেটা সুমন বাবুর প্রশ্ন, সেন্টার টু রাইট, সেন্টার টু লেফট পলিটিক্সের এই দুটো মত আছে এবং সেন্টার টু লেফট আর সেন্ট্রালিস্ট পলিটিক্স যারা করেন তারা একটা ভোট ব্যাংক পলিটিক্স করেন, আন্ডার এনি সার্কামস্ট্যান্সেস করেন। আমরা ভোট ব্যাংক পলিটিক্স, তাহলে পরে আমি বলবো যে আপনি যে কথাটা বলছেন, আপনি কারু ব্যক্তিগত মতামত থাকতে পারে, কিন্তু এই ভারতবর্ষের খুন্দল মোগল পাঠান এক দিয়ে হলো লীন, রবীন্দ্রনাথটাকে আমরা ভুলে যাব, আমরা স্বামী বিবেকানন্দ ভুলে যাব, রামকৃষ্ণ পরমহংসদেবকে ভুলে যাব, আমরা মা শারদা, আমি সকলের মা, কি বার্তা দিতে চেয়েছিলেন ভোট ব্যাংক এটা আপনি দাবি করবেন? সুমন বাবু, আমি কিন্তু শুরুই করেছিলাম যে তারাও কি বার্তা দিতে চেয়েছিলেন, তারাও কি কথা বলে গেছেন আধুনিক ভারতবর্ষে। আমি বলছি ভোট ব্যাংক পলিটিক্স, আমি সর্বপ্রথম মনে করিয়ে দেব যে 405টা সিট উত্তরপ্রদেশে 20% মুসলিম, একজন সংখ্যালঘু প্রার্থী দিয়েছিলেন, একজন। মানে আমি নিঃসন্দেহে এ নিয়ে দীর্ঘ বিতর্ক হবে, কিন্তু আমার সময় একেবারে সে দেখাবো যে স্ট্র্যাটেজির কথা বলছিলাম। রামনবমীর অনুষ্ঠানে কিন্তু একেবারে নিয়ম করে, নিয়মের ব্যতিক্রম না ঘটিয়ে সমস্ত তৃণমূল নেতাদের নিমন্ত্রণ করা হয়েছে, সংঘ পরিবার করেছে। অশুভ আত্মাকে দমন করেছিল রামচন্দ্র, এর জন্য মায়ের পুজো করেছিল, দাঙ্গা করতে হয়নি। রামনবমী উপলক্ষে সংঘ পরিবারের মেগা ইভেন্ট ঘিরে রাজনীতির স্নায়ুর লড়াইও চড়েছে চরমে। বিশ্ব হিন্দু পরিষদ বা হিন্দু জাগরণ মঞ্চের তরফে বহু জায়গাতেই স্থানীয় তৃণমূল নেতা, মন্ত্রী কিংবা বিধায়কদের কাছে রামনবমীর অনুষ্ঠানের আমন্ত্রণ পত্র পৌঁছেছে। তারা আসবে কি আসবে না তারা ঠিক করবে, তারা রামকে মানে কি মানে না, তারা রামকে শ্রদ্ধা করে কি করে না তাদের ব্যাপার, আমাদের কর্তব্য আমরা করেছি। সূত্রের দাবি, আমন্ত্রণ ঘিরে শাসক শিবিরের একাংশ বেশ অস্বস্তিতে, কারণ পর্যবেক্ষকরা বলছেন গেরুয়া শিবিরের উদ্যোগে আয়োজিত রামনবমী অনুষ্ঠানে তৃণমূলের নেতারা না গেলে যেমন প্রতিপক্ষের হাতে অস্ত্র তুলে দেওয়া হতে পারে, তেমনি আবার গেলেও মেরুকরণের রাজনীতির ফাঁদে পা দেওয়ার আশঙ্কা থেকে যাচ্ছে। তাই কেউ কেউ মধ্যপন্থা নিচ্ছেন। আমার কমিউনিটির, এলাকার কমিউনিটির লোকেরা যদি কোনো জায়গায় আমাকে ভালোভাবে আমন্ত্রণ করে, আমি নিশ্চয়ই সেখানে যাবো। আমি তো বলছি আমি ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করি। শোভাযাত্রা আমার কাছে তেমন খবর নেই, আমন্ত্রণ এলে দেখবো কি হচ্ছে। ধর্মাচরণের পক্ষে, ধর্মান্ধতার বিপক্ষে। রামের পুজোর তো আমরা কেউ বিরোধী না, নিশ্চয়ই আমরা যাবো। না, অবশ্যই না। বৈঠক সভা, বড় সভা, এর মধ্যে দিয়ে মানুষকে আমরা সংগঠিত করার চেষ্টা করছি। কেউ সতর্ক তো কেউ আবার আক্রমণাত্মক। রামনবমী এটা মানুষের পুজো, এটা কে করলো, কে বিজেপি, কে আমার দেখা দরকার নেই। সব পুজোতেই আমরা ইনভাইটেড হই এবং আমরা পার্টিসিপেট করি সেখানে,
কেউ রামকে যদি মনে হাইজ্যাক করতে চায়, ঠিক নয়। তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্বের প্রতিক্রিয়া আবার অত্যন্ত কৌশলী। রামনবমী অনেকেই পালন করে, কিন্তু এরকম ঘটা করে একটি রাজনৈতিক দল রামনবমী পালন করবার উদ্যোগ দিয়েছেন, এটা আমি জানি না, ওরা ভাবছে বোধহয় এতে হিন্দুরা খুব আনন্দিত হবে। রাজনীতির সঙ্গে ধর্মকে মেলানো উচিত নয়। একদিকে সংঘ, অন্যদিকে তৃণমূল, আর এর বাইরে দুজনের বিরুদ্ধেই ধর্মের নামে রাজনীতির অভিযোগ করেছে সিপিএম। এর আগে আমরা দেখেছি বাংলার সমাজ জীবনের উৎসবগুলোকে দখল নিয়েছে এক রাজনৈতিক দল, পুজোর কমিটি পর্যন্ত, সামাজিক অনুষ্ঠানের কমিটি পর্যন্ত দখল হয়ে গেছে। এখন আরেকটা ধরনের দখল দেখছি, যেখানে ত্রিশূল এবং সৌড সাজিয়ে পয়সা দিয়ে, যেটা যেখানে ছিল না, রামের নাম ব্যবহার করে একটা উৎসাহ তুলে দেওয়ার চেষ্টা করা, কি একটা আক্রমণমুখী মনোভাব তুলে দেওয়ার চেষ্টা করা। বিজেপির বিরুদ্ধে রাম নিয়ে রাজনীতি করার অভিযোগে সরব কংগ্রেস বলছে তারা প্রকৃত রাম রাজ্যের পক্ষে, যার মানে হলো সুশাসন। রামচন্দ্রের যেটা মূল লক্ষ্য ছিল প্রজা পালন করা, সেই প্রজা পালনকে বিঘ্ন করা হোক। বিজেপি যে কাণ্ডটা করছে সেই কাণ্ডটা খুব সংকীর্ণভাবে তারা রামনবমী পালন করতে চাইছেন। আমাদের এই বাংলার মাটিতে রামকৃষ্ণদেবের ঊর্ধ্বে কেউই নয়। বিজেপির অবশ্য দাবি রামনবমী আয়োজনের মধ্যে রাজনীতির কিচ্ছু নেই। রাম তো শুধু একা বিজেপির নয়, রাম তো সকলের, ভারতবর্ষের মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্র। রাম ভারত, ভারতী রাম, সেক্ষেত্রে সবাই আসবেন, এটাই তো স্বাভাবিক। ঐক্যবদ্ধ সমাজ গড়ে তোলার লক্ষ্যই তো সকলকে আমন্ত্রণ জানানো হবে। রাজনীতির ও ধর্মের বিতর্কের মধ্যেই এখন মাতোয়ারা বঙ্গ। এবিপি আনন্দ। ঘণ্টাখানেক সঙ্গে সুমন নিবেদন করছে আধুনিক টিএমটি বার্স, ভরসা হমেশা, পাওয়ার্ড বাই ওশিয়া হার্বালস, ফাইটোগেন হেয়ার অয়েল এন্ড ভাইটালাইজার, গেইন হেয়ার ন্যাচারালি। সহযোগী নিবেদক বিবেকানন্দ হসপিটাল, দুর্গাপুর। আমরা জানি জীবনের মূল্য। ধরিত্রী ইউনিভার্সিটি অ্যাডজেসেন্ট টু নিউ টাউন, কলকাতা। ফ্ল্যাট শুধুমাত্র 6,90,000-এ। রাজা সুগার ফ্রি মারি নিউট্রিশিয়াস বিস্কিট, চিনি ছাড়া ফাইবার ভরা, একদম সত্যি। ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া, দ্য ব্যাংক দ্যাট বিগিনস উইথ ইউ। সিগমা এভরিডে গুঁড়ো মশলা, জাদু এমন ঠিক যেন ঠাম্মার মতন। অনিয়মিত জীবনে লিভারের সুরক্ষায় ব্যবহার করুন লিভোসিন ডিএস। নিপস স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট, ইস্টার্ন ইন্ডিয়া's No. 1